শাওন বুথ এফএম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাওন। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা চাই প্রতিনিয়ত মানুষের জীবনে কোন ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনানোর। এরই মাঝে প্রতি মঙ্গলবার এবং শনিবার রাত ঠিক 10টার সময় আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলে। আমাদের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এরই মাঝে আমাদের সকল প্রকার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আশা করি আজকের এপিসোডটা আপনাদের কাছে ভালো লাগবে। রাত 2টার দিকে আমি নেশা অবস্থায় জঙ্গলের পথ দিয়ে বাসার দিকে যাচ্ছি। পূর্ণিমার রাত এবং চাঁদের আলোয় পুরো পথ ভালোভাবে দেখা যাচ্ছে। সে পথ দিয়ে আমি যাচ্ছি। সন্ধ্যার পর থেকে আর কেউ এই পথ দিয়ে যাওয়া আসা করে না। আমি সাধারণত এই পথ দিয়ে রাতের বেলা আসা যাওয়া করি, কিন্তু লোকমুখে শুনেছি এই জঙ্গলে নাকি জিন ভূতের বাস। নেশাগ্রস্ত অবস্থায় আমার কোনো ভয় করছে না। আমি হাতে একটা নেশার বোতল নিয়ে হেলতে হেলতে যাচ্ছি। হঠাৎ আমার মনে হলো কেউ আমার পিছন থেকে আমাকে দেখছে। আমি সাথে সাথে পিছন ফিরে দেখি, কিন্তু সেখানে কিছুই দেখতে পেলাম না। আবারও হাঁটতে থাকি আমি। একটু পর আমার মনে হলো কেউ পিছনে আসে। এবার আমি থমকে দাঁড়িয়ে গেলাম এবং পিছনে দেখি কিছুই দেখতে পেলাম না। হঠাৎ আবার মনে হলো আমার সামনের দিকে কিছু একটা ছায়ার মতন দেখছে আমাকে। ওপাশ থেকে ফিরে চলে গেল। এবার আমি ভয় পেতে শুরু করি। এখন আমি নেশা অবস্থায় হুঁশ ফিরে এসেছে। কেমন যেন একটা নিস্তবতা চারিদিকে। মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে আর ভয়ঙ্কর একটা ভুতুড়ে পরিবেশ লাগছে। পকেট থেকে ফোন বের করে দেখি রাত 2:26 মতন বাজে। জানি না জঙ্গলে কতটা গভীরে আমি আছি। আমি দ্রুত পায়ে সামনের দিকে হাঁটতে থাকি। যত তাড়াতাড়ি সম্ভব ওই জঙ্গল থেকে বের হতে থাকি। আমি এখন বুঝতে পারছি নেশা অবস্থায় এই জঙ্গলের পথ দিয়ে আসা অনেক বড় একটি ভুল হয়ে গেছে। আমার হঠাৎ মনে হলো আমি আসলেই ভুল পথ দিয়ে হাঁটছি। আমি এ পথ চিনি না। এবার আমি চারিদিকে খেয়াল করলাম আমি একটা অজানা স্থানে চলে এসেছি। আর আমি কি করব? ভয়ে আমার হার্টবিট ও কাঁপুনি বেড়ে গেল। একটু পর লক্ষ্য করলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার বাম সাইডে কিছুটা দূরে একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম। আসলে এটা বাড়ি না, অনেকটা ছোটো একটা মন্দিরের মতন দেখতে। দূর থেকে এটাই মনে হলো। সাদা রং করা ছোটো এবং ইমারত। তারপর লক্ষ্য করলাম বাড়িটার বারান্দায় দেওয়ালের পাশে সাদা একটা পোশাক পরা মেয়ে হাঁটুতে হাতে বসে আছে, উপরে মুখ দেখে আছে। আমি এটা দেখে জায়গা থেকে নড়তে পারলাম না কিছুক্ষণ। ভয়ে পাথরের মতন দাঁড়িয়ে আছি। আমি কি করব এই মুহূর্তে আমি ভেবে পাচ্ছি না। এক নির্জন জায়গা, একলা একটা মেয়ে কি জন্য এইভাবে বসে আছে, তাও এত রাতে। আমার হঠাৎ মনে হতে লাগলো আমি যদি পালানোর চেষ্টা করি তাও আমার অনেক বিপদ হতে পারে। আমি আমার ভয় নিজেই ডেকে আনবো। সেই বাড়িটার দিকে এগোতে থাকি আর অনুভব করতে থাকি আমার পা দুটো কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আস্তে আস্তে সেই বাড়ির দিকে আসতে থাকি আমি। মেয়েটা আমার থেকে 30 থেকে 40 হাত দূরে হবে। আমি একটু থেমে গিয়ে আবার তার দিকে তাকিয়ে থাকি। এবার আমি তার সামনে যেতে থাকি। তখন দেখি ও এক মনে সেভাবেই বসে আছে। ওর মুখটা আমি দেখতে পারছি না, ওর চুলগুলো দেখতেও পারছি না। অনেক লম্বা চুল। তার কাছে এসে মিষ্টি একটা সুগন্ধি পাচ্ছি চারিদিকে। এদিকে আমার ভিতরটা দৌড় দৌড় করছে। কিভাবে যে ডাকি, ডাকার সাহসও পাচ্ছি না আমি। কিছুক্ষণ পর আমি তাকে ডাক দিলাম, এই যে শুনছেন, আপনি এখানে এত রাতে কী করছেন একা একা বসে?
কিছুক্ষণ পর সে আমার দিকে তাকালো এবং সেই চাদর আলোয় আমি তার চেহারা দেখে প্রথমত খেয়ে গেলাম। এত সুন্দর চেহারা আমি জীবনে কখনো দেখিনি। কিছুক্ষণের জন্য আমি তার দিকে চোখ সরাতে পারছি না। এক মনে চেয়েছিলাম তার রক্তদ্রাজা ফর্সা চেহারার দিকে। হঠাৎ সে উঠে দাঁড়ালো এবং আমার দিকে আগুন দৃষ্টি নিয়ে তাকালো। সাথে সাথে চারিদিক কেমন যেন জোর বইতে শুরু করলো। তার খেলাগানা কালো চুলগুলো বাতাসে উড়তে থাকে এবং তার চেহারায় রাগের ছাপ ফুটে ওঠে। এবার আমি ভয়ে জ্ঞান হারাবো এমন অবস্থায় তাকে দেখে ভয়ঙ্কর সুন্দরও লাগছে। আমি নিস্তব্ধ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে আসি এবং কিছুক্ষণ পর উঠে দেখলাম সে এক মনে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে বলে উঠল, তুই আমাকে ডেকে তুললি কেন? তুই এখানে কিভাবে এলি? তুই এখানে এলে কি করছিস এখানে? আমার গলা শুকিয়ে বয়ে কথা বের হচ্ছে না। আমি কিছু বলতেও পারছি না, কথা বলতেও পারছি না ভয়ে। আমি বুঝতে পারলাম সে কোনো মানুষ নয়। সে আমার চুপ থাকা দেখে আরো রেগে গেল এবং আমার বুকে আঘাত করলো। আমি দূরে গিয়ে একটা দেওয়ালের সাথে বাড়ি খেলাম আর মুখ দিয়ে কিছু রক্ত পড়তে থাকে। সে বিদ্যুতের গতিতে আমার সামনে আসে আর আমার জামালার কলার ধরে আমাকে বলে, তুই আজ আমি তোকে মেরে ফেলবো। আমি তখন চুপচাপ ওর দিকে তাকিয়ে আছি। কি ভয়ঙ্কর লাগছে। হঠাৎ সে আমার চোখের সামনে নিয়ে আসলো এবং আমি দেখলাম তার হাতে আস্তেও নখগুলো আমার বড় হয়ে গেছে। রাগে কটমট করছে এবং সেই নখগুলো হাত আমার বুকে ঢুকিয়ে দিচ্ছে। সাথে সাথে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেল। আমার মনে হচ্ছিল এক্ষুনি হয়তো আমি মারা যাব। আমার চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে ওজোরে, আমার মুখ দিয়ে ওজোরে রক্ত পড়তে থাকে এবং আমার পুরো বুক শার্ট রক্তে ভিজে গেছে। আমি দেখলাম সে আমার কলিজা প্রায় বের হয়ে এসেছে। তখন আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি এবং খেয়াল করলাম আমি কোনো বাঁচার জন্য ছটফট করছি না। এমনকি আমি এত কষ্ট পেয়ে কিছু বলছিও না। সে আমার দিকে খেয়াল করে দেখলো চোখ দিয়ে ওজোরে পানি পড়ছে এবং তার দিকে এক মনে তাকিয়ে আছি। আমার মুখ দিয়ে এখনো রক্ত পড়ছে। সে দেখে অবাক হয়ে গেল। সে আমার কলিজা বারবার বার করলো না, আমাকে ছিঁড়ে দিল। আমি সেই ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। যখন আমার জ্ঞান ফিরে নিজেকে সেই বাড়ির পাশে পড়ে থাকতে দেখি, আমি আস্তে আস্তে উঠে বসি এবং কালকে রাত্রির ঘটনাটা আমার মনে হয়। আমার বুকটা চেক করে দেখি সেখানে কোনো রক্তের দাগ আছে কি না। কোনো আঘাতেরও চিহ্ন পেলাম না শরীরে। আমি তখন কিছু না ভেবেই জঙ্গল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় আসার পর সবাই আমাকে দেখে অবাক হয়ে গেল। সবাই বলল, সারা রাত কোথায় ছিলি, কি করছিলি, ফোনও ধরলি না কেন, এসব জিজ্ঞেস করতে লাগলো। কোনো মতে বুঝিয়ে নিজের রুমে চলে আসি আর রুমের দরজা লাগিয়ে খাটে শুয়ে পড়লাম। রাতের কথা ভাবতে থাকি আর মনে হতে লাগলো হয়তো নেশার জন্য কাল এসব উল্টাপাল্টা ঘটনা হয়েছে আমার সাথে। কিন্তু মেয়েটার চেহারার কথা মনে পড়তেই মনে হলো এটা কোনো কাল্পনিক ঘটনা নয়। বারবার সেই চেহারার কথা মনে পড়ছে। কি মায়াবী চেহারা ছিল, বারবার মনে পড়ে থাকে এবং মেয়েটাকেও দেখতে পেতাম। কিন্তু চেহারার মায়াবীর মাঝে রয়েছে এক ভয়ঙ্কর মোমহর্ষক ঘটনা। দুপুরে খাওয়া দাওয়ার পর বাইক নিয়ে নিজের কাজে চলে গেলাম। কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় আসি। রাতের খাবার শেষ করে সিগারেট খাওয়ার জন্য ছাদে চলে আসি। রাত তখন 8টা কিংবা 9টা বাজে। সিগারেট খেতে খেতে কিছু কথা বলি। আসলে আমার পরিবার আমাকে অনেক অবহেলা করে, আমার প্রচুর কষ্ট হয়
নিজের জীবন নিয়ে। মাঝে মাঝে মনে হয় যদি মরে যেতে পারতাম তাহলে শান্তি পেতাম। নিজেকে খুব একা একা মনে হয়। সিগারেট খেয়ে নিজের রুমে চলে আসি। কিছুক্ষণেই আমার ঘুম আসছে না কিছুতেই। বারবার সেই মেয়েটার কথা মনে পড়ছে। তাকে না দেখে শান্তিতেও থাকতে পারবো না। কি যে করি। রাত 12টার দিকে বাইক নিয়ে বেরিয়ে পড়ি সেই বাড়িটার উদ্দেশ্যে। মেয়েটাকে যদি আবারও সেখানে থাকে, আবারও যদি মারতে চায় তাহলে মারুক, তাও তাকে দেখতেই হবে। আর এমনিতেই এই জীবনে রেখে কি করব? যদি মেরে ফেলে তাহলে মেরে ফেলুক, আমাকে যদি মারতে চায় মারুক, তাও তাকে দেখতেই হবে। আর এমনিতে তো আমার জীবনে অনেক দুঃখ কষ্টে ভরা। বেঁচে থেকে কী বা করব? এর থেকে মেয়েটার হাতে মরে যাওয়া ভালো। এসব ভাবতে ভাবতে জঙ্গলের পাশে চলে এলাম। রাত 12:45 মতন বাজে। বাইকটা দূরে রেখে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মেয়েটার বাড়ির উদ্দেশ্যে পা চালালাম। ভয়ও করছে, আবার ভিতর কেমন যেন একটা উত্তেজনা অনুভব হচ্ছে। হঠাৎ সেই মেয়েটার বাড়িটার কাছে চলে আসলাম, কিন্তু মেয়েটা কই? কেউই সেখানে নেই। কি করব এখন? মেয়েটা কাল থেকে সেখানে বসেছিল, আমি সেখানে গিয়ে বসে পড়ি। চোখ দুটো কোনো জানি ব্যথা করছে। আমাকে ভীষণ দেখতে সে তাকে ইচ্ছা করছে আমার। মনে মনে তাকে স্মরণ করতে থাকি। প্রায় 20 মিনিট বসে থাকার পর মনে হলো কাল হয়তো নেশার জন্য সব ভুলভাল দেখছি, কিন্তু এটা কি করে সম্ভব? এত সুন্দর চেহারা, তাও কি মিথ্যা ছিল? না, তা হতে পারে না। এসব মিথ্যা হতে পারে না। আমি মনস্থির করলাম রাত 2টা অবধি এখানেই থাকবো। যদি তাকে দেখতে পারি। এত রাত এখানে আমি একা, ভীষণ ভয়ও করছে, আবার কষ্টও হচ্ছে। হঠাৎ খেয়াল করলাম দূরে একটা ঝোপঝাড় থেকে নামলো। বুকের ভিতর দুপ দুপ করতে শুরু করে দিল। আবার সেই কালকের রাতের মতন চারিদিক সব যেন অন্যরকম হয়ে গেছে। এবার যা ঘটল, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা। মনে হলো কেউ আমার নাম ধরে পিছন থেকে ডাকলো। আমি ভয়ে কাঁপতে থাকি। হয়তো ভয় পাচ্ছি অতিরিক্ত, তাই এসব মনের ভুল দেখছি। না হলে কেউ আমার নাম ধরে ডাকার কোনো কথাই না। এবার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এই বুঝি আমি শেষ। কেন এই পুরুষালী কোনটি আমাকে ডাকছে মাঝে মাঝে? আমি সেদিকে তাকাচ্ছি না। আমার কপাল ঘেমে বয়ে একেবারে জড়োসড়ো হয়ে গেছে। বারবার এক ডাক শুনে আমার পুরো শরীর পাথরের মতন হয়ে গেছে। হঠাৎ আমি পিছনে তাকাই। আমি সেই ডাকটা অনুসরণ করে এগোতে থাকি। জানি না কি অপেক্ষা করছে। এগোতে এগোতে আমার কানের পাশ দিয়ে গরম তাপ অনুভব করলাম, যেটা কানের পাশ দিয়ে চলে গেল। আমি সেখানেই ততমতো খেয়ে দাঁড়িয়ে গেলাম ভয়ে। আমার পিছন দিয়ে কিছু একটা দ্রুত গতিতে ছুটে গেল। লক্ষ্য করলাম এটা একটা কুকুর জাতীয় কিছু হবে। এটি আবার কি? কিছুটা দূরে দেখি একটা গাছের উপর ভয়ঙ্কর জিনিস দেখে ফেলি। পুরো মাথাটা কুমিরের মতন দেখতে, কিন্তু বিশাল বড়, আর চোখ দুটো জ্বল করছে, যা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। একটু পর দ্রুত গতিতে কিছু একটা এসে আমাকে আঘাত করে। আমি কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যাই। সামনে তাকে কেউ একজন আমার দিকে হেঁটে আসে। যত কাছে আসে তত বিশাল বড় মনে হচ্ছে আর ভয়ঙ্কর। কাছে আসতে দেখতে পেলাম কি ভয়ঙ্কর দেখতে সে। মানুষ এবং যন্ত্র জানোয়ার এর মিশ্রিতে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। কোনো ভূত আমার পেট বরাবর এসে লাথি মারলো, আর একটা গাছের সাথে জোরে করে ধাক্কা লেগে আমার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। চোখ দৃষ্টি বন্ধ হয়ে যেতে থাকে। এমন সময় কোথা থেকে জোরের বেগে কিছু একটা জিনিস পিপাসকে আঘাত করে, সেই শয়তানকে আঘাত করে, আর সে এক আঘাতেই কাবু হয়ে যায়। তারপর আমি যা দেখলাম তা কখনো কল্পনাও করতে পারিনি।
এবার সে আমার হাতটা শক্ত করে ধরে এবং মনে হতে লাগলো কোনো একটা অজানা জগতে সে আমাকে নিয়ে যাচ্ছে। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে একটা রুমে আবিষ্কার করি। খেয়াল করে দেখলাম এটা কোনো সাধারণ রুম নয়। এসব ভাবতে ভাবতে খেয়াল করলাম আবার মাথার আঘাতটাও নেই। একটু পর সেই মেয়েটার রুমে প্রবেশ করলো। আমি তার দিকে তাকিয়ে আছি এক মনে। মেয়েটি আমাকে বলল, এখন তুমি কেমন আছো? আমি বললাম, জি ভালো আছি। এখন আমি কোথায় আছি? মেয়েটি বলল, আমাদের রাজ্যে অর্থাৎ পরিরাজ্যে তুমি আসো। আমি বললাম, কি পরিরাজ্যে মানে? আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? আর আপনি বা কে? মেয়েটি তখন বলল, দেখো ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। তুমি আহত ছিলে তাই এখানে আনা হয়েছে। পৃথিবীতে আবার তোমাকে নিয়ে যাওয়া হবে পৃথিবীতে। আমি বললাম, কিন্তু আপনি কে? আপনার নাম কি? মেয়েটি বলল, আমি পরি, আর আমি পরিরাজ্যের রাজকুমারী, আর আমার নাম জাফরিন। আমি জানি তোমার রিয়াদ অনেক ভিতর, দুঃখ কষ্ট। আমি বললাম, আপনি আমার নাম জানলেন কি করে? আর আমি আপনাকে তো কিছুই বলিনি। তখন সেই পরীটা বলল, আমার কাছে এমন একটি শক্তি আছে যেটার সাহায্যে সবার মনের কথা জানতে পারি। আর তুমি যখন আহত ছিলে তোমার বুকে হাত রেখে তোমার মনের কথাগুলো পড়ে নেই। আর আমি বুঝতে পারি যে তোমার মধ্যে অনেক খারাপ উদ্দেশ্য নেই, তাই তোমাকে পরিরাজ্যে নিয়ে আসি। আমি বললাম, আপনি আমাকে পৃথিবীতে দিয়ে আসুন প্লিজ। জাফরিন বলল, সময় হলে দিয়ে আসবো। আর তুমি রাতে ওই জঙ্গলে ঠিক কী কারণে এসেছিলে? আর আমি এটাও বুঝতে পারছি যে তুমি জঙ্গলে আসছিলে আর কখনো রাত্রিবেলা ওই জঙ্গলে আসবে না। আমি বললাম, জি আর কখনো আসবো না। কিন্তু আপনি কি বুঝতে পারছেন আমি ওই জঙ্গলে আসছিলাম? জাফরিন বলল, আমাকে দেখার জন্য আসছিলে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কেন দেখতে এসেছিলে আমাকে? আমি বললাম, জাফরিনের কথা শুনতে শুনতে আমি অবাক হয়ে গেলাম। তার মানে সত্যি সত্যি ও সব জানতে পেরে গিয়েছিল। সে আবারও বলল, কি হলো, কথা বলছো না যে? দেখা করতে আসছিলে? আমি বললাম, সত্যিটা বলেই নেই। এবং আমি বললাম, হ্যাঁ আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম, আর আপনাকে না দেখলে আমি শান্তি পাচ্ছিলাম না। জাফরিন বলল, সেদিন আমি তোমাকে যখন আঘাত করেছিলাম তখন তোমার চোখ দেখে বুঝে গিয়েছিলাম যে তোমার চরিত্র কি। তোমার কলিজায় হাত দিয়ে অনুভব করি যে তোমার ভিতর অনেক কষ্ট, তাই তোমাকে ছেড়ে দেই। কিন্তু তোমার উদ্দেশ্য যদি খারাপ হতো তাহলে আমি সেদিনই তোমাকে মেরে ফেলতাম। জাফরিন বলল, কি হলো, তুমি চুপ আছো কেন? সে লক্ষ্য করলো আমি কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু বলতেও পারছি না। আমি বললাম, জি আপনি আমাকে আমার জায়গায় রেখে আসুন। সে কিছুই বলতে পারছে না। সেই পরীটা বলল, তুমি এই রুমেই থাকো, একটু পর এসো, তোমাকে দিয়ে আসবো। আমি এখন যাব। আমি বললাম, আচ্ছা। তখনই সেই পরীটা চলে গেল রুম থেকে। আর এদিকে আমি বিছানার উপর লুটিয়ে পড়ে ভাবতে থাকি, কি হচ্ছে আমার সাথে? আর সেই পরী, তাও আবার রাজকুমারী, সে কি করে একজন সাধারণ মানুষকে নিয়ে আসে সেখানে? আমি কিন্তু তাকে না পেলে এমনিতেই সেখানে যেতে পারি না। এসব ভাবতে ভাবতে এক পর্যায়ে জাফরিন রুমে উপস্থিত হয় আর আমাকে বলে হাতটা দেওয়ার জন্য। আমি হাতটা দিলে মুহূর্তের মধ্যেই দেখলাম আমি আমার বাসার ছাদে চলে এসেছি, অর্থাৎ যেখানে আমি আগে সিগারেট খেতাম সেখানে। এবার জাফরিন ওই জঙ্গলে আমাকে খুঁজতে আর যাবে না, আর আমাদেরকেও দেখা দিতে হবে না। ওইখানে আমি আর আসবো না। আমি কিছু বলতেও পারছি না, কি করব এখন? তার কথা শুনে বুকটা ফেটে যাচ্ছে। সে চলে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় পিছন থেকে আমি বললাম, জাফরিন সেখানে যেও না, তুমি চলে যাও, এমনিতেই চলে যাবে সে। জাফরিন কোনো কিছুই বলল না এবং পরীর সাথে মানুষ কিভাবে থাকতে পারে? আর আমাকেও যে ভুলে যাও, মানুষকে এত ঘৃণা করে কেন পরীরা? আমি এখনো বুঝতে পারি না। তোমার মন ভালো নেই, সেদিন থেকে তোমার হাতটা বেঁচে গিয়েছিলে, না হলে তোমাকে কবেই যে শেষ করে দিতাম।
বলতে বলতে জাফরিন আমার সামন থেকে অদৃশ্য হয়ে গেল, আর আমি সেখানে দপ করে ছাদে বসে পড়ি। আর কোনো কথাই বলতে পারছি না। আমি তাকে না দেখে কিছুতেই কিছু করতে পারছি না, আর কি কোনোদিনও কিছু করতে পারবো না। আমার চিৎকারের আওয়াজ শুনে মা চলে আসে ছাদে, আর আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে আমি এত রাতে ছাদে কি করতে এলাম। আমি সেখানেই জ্ঞান হারাই। তখন রাত 3টা বাজে। দেখলাম নিজের রুমে আসি এবং মাথার ভিতর শুধু একটাই কথা ভাবছিল, সে কি আর আসবে আমাকে দেখতে। আমি তখন আবারও ছাদে চলে গেলাম আর তাকে স্মরণ করতে থাকি, জাফরিন তুমি কোথায় আসো, আমাকে একবার দেখা দিয়ে যাও। তুমি আমাকে রেখেই যেও না, আমাকে শেষ করে দিয়ে যেও না। আমি এবার একজন সাধারণ মানুষ বলে তুমি আমাকে সেখানেই রেখে গেলে, এবং সেখানে রেখে যাওয়ার জন্য কোনো প্রস্তুতও আমি ছিলাম না। হঠাৎ শুনি ফজরের আজান দিচ্ছে। আমি নিজেকে শান্ত করে নিচে এলাম। আজান দেওয়ার সময় আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, আজ থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ তুমি যদি চাও সব সম্ভব। জাফরিন যেন আবারও আমার কাছে ফিরে আসে। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ জায়নামাজে বসে অনেক কান্না করছিলাম। আল্লাহ যেন সব কষ্ট জীবন থেকে মুছে দেন। একমাত্র আল্লাহ বুঝেন আমার জীবনে কি কষ্ট। ভোরের আলোতে এখনো ফুটেনি, এখনো চারিদিক অন্ধকার। আমি রুমের লাইট অফ করে জায়নামাজে বসে মোনাজাত করছি। এমন সময় অনুভব করতে পারলাম আমার রুমে কেউ একজন উপস্থিতি, আর সেই চেনা মিষ্টির সুবাস। আমার বুঝতে বাকি রইল না যে জাফরিন মনে হয় এসেছে। জায়নামাজ থেকে উঠে পিছন ফিরে দেখি এই অন্ধকারের মধ্যে জাফরিনের চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছি। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার সাথে সামনে ছুটে গেলাম তাড়াতাড়ি। কিছু একটা বলতে যাব, কিন্তু বলার যে সাহস পাচ্ছি না। আমি বললাম, জাফরিন তুমি। জাফরিন কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর জাফরিন বলতে শুরু করলো, রাতে তুমি ছাদে থেকো। আমি কিছু বলতে যাব তার আগেই সে অদৃশ্য হয়ে গেল। আজ রবিবার। আমি সকাল সকাল নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার ইন্টার ফাইনালের পরীক্ষা চলছে, সবেমাত্র 2 মাস বাকি। আমি এমনিতেই পড়াশোনায় অমনোযোগী। পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। মা বাবার একদম অবাধ্য ছেলে আমি। তাদের চাপের কারণে আমাকে পড়তে হবে, না হলে কবেই যে পড়াশোনা বাদ দিয়ে দিতাম। কলেজ থেকে দুপুরে বাসায় আসি, গোসল করে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। হঠাৎ মনে হলো আমি তো দুপুরের নামাজ আদায় করতে ভুলে গেছি। আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ওয়াদা খেলাপ করা যাবে না, এবং আল্লাহকে বলেছিলাম যে গুনাহ থেকে আমাকে বাঁচিয়ে রাখতে। ভাবতে ভাবতে তাড়াতাড়ি অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। সবসময় খালি মাথায় সেই পরীটার কথা আসে। নামাজের মধ্যে ভালো করে মন দিতেও পারছি না। সেই পরীটার কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। বিকালে ফ্রেশ হয়ে কোচিং সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মাগরিবের নামাজটাও বাজারের একটা মসজিদে পড়ে 7টার দিকে বাসায় আসি, আর অপেক্ষা করতে থাকি গভীর রাতের জন্য। রাতের খাবার না খেয়ে 8টার দিকে ছাদে চলে গেলাম। কি করব, খাবার যে গলা দিয়ে নামবে না। সেই পরীটাকে না দেখলে খাবার তো এমনিতেই নামবে না। সাথে বাসায় আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকি সেই পরীর জন্য। কি রে, খাবার না খেয়ে ছাদে কি করিস? নিচে গিয়ে খাবার খেয়ে নে। আমি পরে দেখি মা এসেছেন। আমি বললাম, মা তুমি ঘুমিয়ে পড়ো, আমরা ছাদে থাকতে আমার ভালোই লাগে। সময় হলে আমি নিচে চলে আসব। রাত প্রায় 10টা। একবার ওদিক একবার ওই দিক ঘোরাঘুরি করছি। পরীটা যে কখন আসে, দরকার হলে সারা রাত এখানেই থাকবো, কেননা তাকে তো দেখতেই হবে। রাত এখন 1টা বেজে গেছে।
আমি ছাদের এক কোণায় হেলান দিয়ে বসে গেছি। এমন সময় অনুভব করতে পারছি যে সেই পরীটা আমার আশেপাশে আছে। আমার তো ভিতর প্রচুর উত্তেজনা কাজ করছে, আবার খানিকটা ভয়ও কাজ করছে। আমি পরীটাকে খুঁজতে থাকলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তবে নিশ্চিত হলাম জাফরিন আমার আশেপাশেই আছে। আমি জাফরিনকে বললাম, জাফরিন কোথায় তুমি? প্লিজ আমার সামনে এসো। এভাবে আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি তোমার জন্য সেই 5-6 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আর তুমি এখন আমার সাথে মজা করছো। জাফরিন তুমি কোথায়? আর কত খুঁজবো? প্লিজ আমার সামনে চলে এসো। আমি ক্লান্ত হয়ে গেছি। আমি 3 অবধি শুনবো এবং এরই মধ্যে তুমি আমার সামনে চলে আসবে। আচ্ছা, বুঝতে পারছি না যে আমার সাথে দেখা করতে চাও না। আমি যেই নিচে নামার জন্য ছাদের দরজার কাছে গেলাম, দরজাটা জোরের বেগে দুমুশ করে বন্ধ হয়ে গেল, যা দেখে আমি ভয়ে ছাদে গিয়ে বসে পড়ি। শরীর অবশ হয়ে গেছে। আমার এখন ভীষণ রাগও হচ্ছে। আস্তে আস্তে জাফরিন আমার সামনে দৃশ্যমান হলো। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। জাফরিনের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমার এই অবস্থা দেখে সে ভীষণ মজা পাচ্ছে। আমি বললাম, তুমি আমাকে এইভাবে ভয় দেখিয়ে মারার জন্য ছাদে এনেছিলে? দেখো জাফরিন, আমি তোমাকে অনেকটা সাপোর্ট করে ফেলেছি, নিজের চাইতেও বেশি। আর তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি হার্ট অ্যাটাক করতেও তো পারি। আমাকে যদি মারার ইচ্ছা হয় তাহলে এক্ষুনি মেরে ফেলো। জাফরিন আমার কাছে আসে আর বলে, কি যে বোকার মতন কথা বলছো, তোমাকে মারতে যাব কেন? আর আমি সামান্য একটু মজা করলাম, এতে বাচ্চাদের মতন কাঁদু কাঁদু অবস্থা হয়ে গেল তোমার। জাফরিনের কথা শুনে অনেক রাগ হচ্ছে আমার। মনে হচ্ছে জাফরিনকে কিছু বলি, তাতে আমার মরলেও মরুক। জাফরিন আমার এই অবস্থা লক্ষ্য করলো আর বলল, রিয়াদ এদিকে আসো, এখানে গিয়ে বসো, কথা বলি। আমি জাফরিনের কথা মতো তার সাথে ছাদের এক কোণায় গিয়ে বসে পড়লাম। ছাদের আলোয় পরিবেশটা যেন আরো ভালো লাগছে। এবার সে বলল, দেখো রিয়াদ, আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবেসে ফেলেছো। আমি তোমার ভালোবাসাটাকে সম্মান করি, কিন্তু একটা পরীর সাথে একটা মানুষের ভালোবাসা, এটা কখনোই হতে পারে না। আর তোমাকে এতটাও ভালোবাসা উচিত নয় আমাকে। জাফরিনের কথা শুনে আমার বুকে ব্যথা শুরু করে হয়ে গেছে। এটা কোনো কথা বলেছে সে? আর আবারও বলতে লাগলো, তুমি এরকম কেন বলছো? তুমি বুঝে গেছি, তুমি আমাকে অনেক ভালোবাসো। যদি আমার কিছু যায় না আসে, তাহলে তুমি পরী হও বা অন্য কিছু, আমি শুধু এটাই জানি যে তুমি আমার ভালোবাসার মানুষ। আমি তাকে একথাটা বললাম। এবার সে বলল, তুমি বোঝার চেষ্টা করো, আমি একটা পরী যে কিনা অল্পতে দুনিয়াতে আসতে পারি, আবার অল্পতে দুনিয়া থেকে চলে যেতে পারি। আর তোমার পরিবার, আমার পরিবার এই সম্পর্ক কোনোদিনও মেনে নিবে না। তাই এখান থেকে আমার উপরে মায়া কমানো দরকার। আমার কথাগুলো শুনে খারাপ লাগলেও কিছু করার নেই। আমি তোমার সাথে আর দেখা করতে আসবো না। আমি লক্ষ্য করলাম তার কথাগুলো আমার চোখ দিয়ে পানি পড়ছে। তবুও সে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। জাফরিন আমাকে কিছু শেষ কথা বলল এবং বলল, শুনে রাখো। আমি বললাম, জাফরিন ঠিক আছে, তোমাকে আমি যতটা ভালোবাসি, তোমার ভালোবাসা এর চাইতে বেশি ধরে রাখার আমার কাছে কোনো অপশন নেই, যার জন্য আমাকে চলে যেতে হবে। আমাকে শেষ করে দিয়ে যাও, কেননা তোমার ভালোবাসা না পেলেই এমনিতেই ধীরে ধীরে শেষ হয়ে যাব। এর থেকে তুমি আমাকে এখনই শেষ করে দাও। জাফরিন কিছুক্ষণ দাঁড়ালো, কিন্তু পিছনে ফিরে আমাকে আর দেখতে পেল না। সে চলে যাওয়ার জন্য প্রস্তুত। প্লিজ আমাকে একা রেখে যেও না জাফরিন, আমি তোমাকে ভালোবাসি, আমাকে একা রেখে যেও না। জাফরিন যেতে গিয়েও যে পারছে না, এমন সময় হঠাৎ আচমকা দৌড়ে এসে জাফরিনকে কে যেন পিছন থেকে জড়িয়ে ধরলাম। জাফরিন এর এক ইশারায় আমি ছিটকে পড়ে গেলাম। সে আমার দিকে আগুন দৃষ্টিতে তাকালো। এবার
সে আমাকে বলল, তুই আমার শরীর স্পর্শ করলি কেন? কে তোকে এই অধিকার দিয়েছে? এর আগে আজ অবধি কোনো মানুষ বা পুরুষ মানুষ আমার শরীর স্পর্শ করতে পারেনি। কোনো জিন আমাকে স্পর্শ করার সাহস দেখায়নি। আজ তোকে এভাবে কাছে আসার সাহস কে দিয়েছে? আমি বুঝতে পারলাম না। জাফরিন আমার উপর প্রচুর রেগে গেছে। আমার আর ভালো লাগছে না। নিজেকে মরে যাওয়ার ইচ্ছা করছে। উঠে দাঁড়িয়ে নিজের হাতকে পুরো শরীরের শক্তি দিয়ে ছাদের রেলিংয়ের আঘাত করতে লাগলাম। আঘাত করেই যাচ্ছি। জাফরিন চোখের পলকেই আমার হাতটা ধরে ফেললো আর বলল, ছাড়ো আমাকে, আমি বাঁচতে চাই না। আর তোমাকেও কোনো নাটক করার দরকার নেই। আমাকে মেরে ফেলো তুমি। আমি সেই পরীকে উদ্দেশ্য করে বলতে লাগলাম। বলতে বলতে জাফরিন আমাকে জোরে একটা চড় মেরে দেয়। আমি নিশ্চুপ হয়ে যাই। কোনো পাগলের মতন লাগছে নিজেকে। আর একটা উল্টাপাল্টা কাজ করা সত্যি তোমাকে মেরে ফেলবো আমি। আমি বললাম, ইস, হাতে যদি আঘাত লেগেছে, এক্ষুনি এখানে বসো। জাফরিন কি যেন বলল, সাথে সাথেই আমার হাতের কত মিলিয়ে গেল। কি আপনার চোখে পানি? আমার নিজের খুব খারাপ লাগছে। কাউকে এভাবে জোর করা উচিত না। জাফরিন, তুমি কাঁদছো। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি কতটা কষ্ট পাবে। আমি তোমাকে অযথা অযথা জোর করে কোনোদিনও ভালোবাসা হয় না। জাফরিন বলল, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে যদি ক্ষমা করে দাও, তাহলে আমি চাই না যে তুমি কষ্ট পাও। তুমি যেটা চাইবে সেটাই হবে। আর আমি তোমাকে জড়িয়ে ধরতে চাইনি, বিশ্বাস করো। আর আমার কোনো জানি মনে হয়েছিল তোমাকে তখন যদি জড়িয়ে ধরতে পারতাম আর জীবনে নিজেকে আর খুঁজেই পেতাম না। এর জন্য আমি তোমাকে যা শাস্তি দিবে তুমি আমাকে, আমি সেই শাস্তিটা মেনে নিব। আমি কথাগুলো বলতে বলতে জাফরিন আমাকে জড়িয়ে ধরলো। তার কথায় শুনে এবং এমন কাণ্ড দেখে আমিও হতভম্ব হয়ে গেলাম। যে কিনা প্রথমে জড়িয়ে ধরার জন্য অনেক রাগ করেছিল, সে ইচ্ছা করে আমার কাছে আসলো। আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি রিয়াদ। পরীরা এইবার যাকে ভালোবাসে আজীবনের জন্য তাকেই ভালোবাসবে। আর মানুষের ছলনা করে এমন সময়। রিয়াদ, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কথা দাও। জাফরিনের এমন কাণ্ড দেখে আমি তাকে জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে কখনোই নিজেকে এবং তোমার কাছ থেকে ছেড়ে যাব না। আমি তোমাকে কথা দিচ্ছি, মৃত্যু ছাড়া কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। আর এমনিতেই তুমি যদি আজ চলে যেতে, আমি এতক্ষণে ওপারে থাকতাম। আমি আত্মহত্যা করতাম। তোমার জন্যই তো বেঁচে আছি। তোমাকে যে কতটা ভালোবাসি সেটা বুঝাতে পারছি না। তোমার জন্যই আমার প্রাণ দিতে হলো। এবং দ্বিধাবোধ করো না, প্লিজ, তুমি কষ্ট পেও না। এবার শান্ত হও। জাফরিন, এখন আমাকে ফিরে যেতে হবে। প্রতিদিন রাতের বেলা আমরা এখানে দেখা করব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাল এখানে অপেক্ষা করব। সে বলল, আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে গায়েব হয়ে গেল। আমি নিচে চলে আসলাম। পরের দিন রাত প্রায় 12টা বাজে। ছাদে আমি অপেক্ষা করতে থাকি। অনুভব করতে পারছি সে আশেপাশে আছে। পিছন ফিরে তাকিয়ে দেখতে পেলাম, কি ব্যাপার, আজকে সরাসরি সামনে উপস্থিত। সে বলল, সামনে আসা এবং আমরা দুজনের মধ্যে বসে থাকার ব্যবস্থা রাখছি। এবং সে বলল, এখানে চলে আসো এবং আমার পাশে বসো। জাফরিন বলল, তুমি আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আসো কেন? আমি বললাম, তোমার মায়াবী চেহারা। আল্লাহ কি অপরূপ সৃষ্টি, নিয়ামত সৃষ্টি করেছেন। এত সুন্দর চেহারা কখনো দেখিনি। তার মন বয়ও দেখছি। সে বলল, আমার কথাগুলো শুনতে থতমত হয়ে গেল। এ কী ধরনের কথাবার্তা শুরু করেছো? আর আমরা এইভাবে তাকাবো না অসমাপ্তি হয়ে? আমি আস্তে আস্তে জাফরিনের হাতটা চেপে ধরলাম। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না রিয়াদ। যে জিনিসটা অশান্তি, সে হয়তো কোনোদিন কারো না। আর আমার হাত ছাড়ো। আমি বললাম, ছাড়বো, তবে অপেক্ষা করার পর তোমাকে পেলাম,
তাও আজ কিছু মুহূর্তের জন্য। প্রতিটা মুহূর্ত যেন আমার কাছে কেটেছে তা শুধু নিজেই জানি। এ হাত আমি ছাড়বো না, যেতেও দিব না তোমাকে। সে বলল, ঠিক আছে, হাত ছাড়ার দরকার নেই। তোমার যদি মনে হয় হাত ছেড়ে তুমি আমাকে চলে যাবে, তাহলে দূরেই থাকো। দেখো জাফরিন, আজ আমি মজা করছি না, আমি সব কিছু সিরিয়াসলি বলছি। ফজরের আজান পর্যন্ত থাকতে হবে তোমাকে। সে বলল, কোনো সমস্যা ছিল না এবং থাকা যায়, কিন্তু তুমি বুঝতে পারছো না যে ঠিক সময় পর্যন্ত প্রসাদে না পৌঁছালে সমস্যা হয়ে যেতে পারবে। সে বলল, বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নেই, তোমার সময় হলে চলে যেও। আর পরিবার যদি আমাদের সম্পর্ক জেনে যায় তাহলে কি হবে? জাফরিন বলল, আমার পরিবার মানুষকে সস্যা করে দিতে পারে না। আর আমার আব্বু বা আম্মা ভাইরা যদি আমাদের এই সম্পর্কটা জেনে যায় তাহলে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। আমি বললাম, একদিন না একদিন তো সবাই জেনে যাবে, আর আমি মনে হয় আগে থেকেই সব কিছু বলে দেব। জাফরিন বলল, পাগল হয়ে গেছো নাকি? তারা যদি জানতে পারে তাহলে তোমাকে ওরা মেরেই দিবে এবং ক্ষতি করার চেষ্টা করবে। এসব কথা ভুলেও বলবে না। আমি বললাম, দেখো জাফরিন, তোমাকে পাগল বলো এবং আমাকে যাই বলো, তোমার আম্মু আব্বু তোমাকে অনেক ভালোবাসে। আর তারা যদি জানতে পারে এবং মেনে নেয় লুকিয়ে একটা মেয়ে মানুষ আমার সাথে দেখা করবে, এটা কখনো হয় না। মানুষকে ভালোবাসা তাদের অবস্থাতেই বেঁধে দেখবে। আর আমি চাই না যে আমার জন্য তোমার আম্মু আব্বু কষ্ট পাক। জাফরিন বলল, সে তো আমি জানি, কিন্তু আমি আমার আম্মু আব্বুকে কষ্ট দিতে চাই না। আর তোমাকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছি, তোমাকে হারাতেও চাই না। আমি কোন দিকে যাব রিয়াদ, বলো আমাকে। প্রিয় লিসেনার, এই ঘটনাটি, পরের ঘটনাটি এখানেই সমাপ্ত করছি না, এটার পার্ট 2 রয়েছে। যদি আপনাদের প্রথম ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের জন্য পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করব। পার্ট 2 কিন্তু আরও ভয়ঙ্কর। এটা কিন্তু একটা পরীর ফাঁদ, কিন্তু এই পরীর ফাঁদে পেলে অর্থাৎ তার মা এবং বাইকেরদেরকে দিয়ে সেই ছেলেটার জীবন কেড়ে নিবে। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। তো আপনারা যদি শুনতে চান এবং জানতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরের এই যে পার্ট 2 নিয়ে আসব। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ।